ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হুসাইন সামি। শুরু করছি ক্রিকেটের প্রসঙ্গ দিয়ে। থার্ড ডিভিশন ক্রিকেটে আবারও বিতর্ক। পাতানো ম্যাচের পর এবার রীতিমতো মারামারি। তেজগাঁও ক্রিকেট একাডেমি বনাম সাফায়ারের ম্যাচের পর শুরু হয় তর্কাতর্কি। পরবর্তীতে যেই তর্কাতর্কি গড়ায় মারামারি পর্যন্ত। অনাকাঙ্ক্ষিত এমন ঘটনায় পাল্টাপাল্টি বক্তব্য অবশ্য দুই দলেরই রয়েছে। এর একদিন আগেই এই একই লিগে, অর্থাৎ যে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগের কথা আমরা বলছিলাম, সেই তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে ফিক্সিং ইস্যুতে প্রতিবেদন প্রকাশ করেছিল যমুনা টেলিভিশন। এবং তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ কিংবা ঢাকা লিগের এই প্রসঙ্গগুলো নিয়ে কিন্তু যমুনা টেলিভিশন এই প্রথম নয়, এর আগে আম্পায়ার দুর্নীতি, পরবর্তী সময়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে ম্যাচ পাতানোর বেশ কিছু অভিযোগের সূত্র ধরে যমুনা টেলিভিশন কিন্তু ইনভেস্টিগেটিভ রিপোর্ট প্রচার করেছে। তবে কোনো না কোনো সমস্যা কিন্তু ঢাকা লিগে, অর্থাৎ ঢাকা ক্রিকেট লিগ যেগুলো তৃতীয়, দ্বিতীয় বা প্রথম বিভাগ ক্রিকেট লিগ, সেই জায়গাতে কিছু না কিছু সমস্যার জায়গাটা অবশ্যই আমরা দেখতে পাচ্ছি। তবে এবারে যে ঘটনাটা তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে, প্রথমত আমরা ম্যাচ ফিক্সিংয়ের বিষয়টা জানলাম এবং এরপর গতকাল মূলত একটা ম্যাচে এরকম একটা তর্কাতর্কি হাতাহাতি, যেটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে বেশ ইম্প্যাক্টও ফেলেছে। হাসান আল মারুফ আমাদের সহকর্মী বিস্তারিত প্রতিবেদনে জানাচ্ছেন। না, এটা কোনো পাড়ার ক্রিকেট নয়, বিসিবির অধীনে স্বীকৃত তৃতীয় বিভাগ লিগ, যে লিগ নিয়ে বিতর্কের শেষ নেই। একদিন আগেই থার্ড ডিভিশনে ফিক্সিং নিয়ে প্রতিবেদন করে যমুনা টিভি। এরপর তিনি আরেক ম্যাচে ঘটে মারামারির ঘটনা। 18 নভেম্বর সোমবার পুবেরগাঁওতে চলছিল তেজগাঁও ক্রিকেট একাডেমি বনাম সাফায়ার স্পোর্টিং ক্লাবের ম্যাচ। সেই ম্যাচে 2 উইকেটের জয় পায় তেজগাঁ, কিন্তু হুট করেই বাধে মারামারি। যেখানে দেখা যায় তেজগাঁওয়ের ব্যাটারের সাথে সাফায়ারের ফিল্ডারের মাঝে উত্তপ্ত বাক্য বিনিময়। এরপরে শুরু হাতাহাতি, মারামারি। নাম পরিচয় প্রকাশ না করার শর্তে সাফায়ারের একজন ক্রিকেটার জানান ঘটনার বিস্তারিত। মানে যখন আমাদের খেলা শেষ হয়েছে তখন আমাদের টিমের একজন লোককে মানে বিকৃত অঙ্গভঙ্গি দেখিয়ে মা বাপ ছিল গালাগালি করছে। তারপর থেকে আর কি এই সূত্রপাতটা শুরু হয়েছে। সাধারণত বাচ্চা মানুষ যারা আছে ওদের বয়স কম, তো ওরা তো একটু হাইপার হবেই। তো হাইপার হয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করছে যে তুমি কেন আমাকে গালি দিলা। তো ওই তেজগাঁও টিমের যে 3-4 জন প্লেয়ার ছিল ওরা আর কি আমাদের ব্যাট ট্যাট নিয়ে আসছে মারার জন্য। এ থেকে আর কি সূত্রপাত হয়েছে। টিম ম্যানেজমেন্টকে সবাই জানানো হয়েছে। তারপরে আমরা ম্যাচ রেফারিকে জানানো হয়েছে যে এরকম করতেছে। ওনাদের টিমের যে তেজগাঁও টিমের যে ম্যানেজমেন্ট ছিল, ম্যানেজমেন্ট আমাদের প্লেয়ারের উপর হাত তুলছে। কিন্তু পাল্টা বক্তব্য প্রতিপক্ষ দলের। তেজগাঁওয়ের কোচ রাজি হন ক্যামেরার সামনে কথা বলতে। এই এক কথায় দুই কথায় সাইফোর্সের একজন প্লেয়ার দেখলাম স্ট্যাম্প উঠাইলো। স্ট্যাম্প উঠায় আমাদের ক্যাপ্টেনের পায়ে অলরেডি ভালো ব্যথা পায়। মূল দোষটা যদি এটা অ্যাকচুয়ালি যদি স্ট্রেইট বলে দিই তাহলে নিঃসন্দেহে সাইফোর্সের দিকে যাবে, বিকজ ফিল্ডিং সেশনে তারা ছিল। বিকজ সেন্টারে তখন 2 জন ব্যাটসম্যান ছিল আমাদের মাত্র। সো এই 2 জন ব্যাটসম্যান কখনোই ওই 11 জন ফিল্ডারকে অ্যাটাক করতে পারে না, কোনো কথা দিয়ে হোক, যেভাবেই হোক। ঘরোয়া লিগে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিনিয়তই প্রশ্ন তুলছে বিসিবির নজরদারি নিয়ে। স্বীকৃত একটি লিগের এমন ঘটনা যেন বারবার প্রতিচ্ছবি হয়ে ওঠে দেশের ক্রিকেট কাঠামোর। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। ন্যাশনাল ক্রিকেট লিগ এনসিএল এ প্রথমবারের মতো ভিডিও অ্যানালিস্টের ব্যবহার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 4 ভেন্যুতে 4 জন অ্যানালিস্ট রয়েছেন, তারাই ম্যাচের তথ্য নিয়ে ক্রিকেটারদের সরবরাহ করছেন। যদিও প্রথমবারের মতো হওয়ায় ক্রিকেটারদের আগ্রহ তুলনামূলকভাবে কম। জানা গেছে বিসিবির পরিকল্পনা আগামীতে সব দলের সঙ্গেই থাকবেন একজন করে অ্যানালিস্ট। ক্রিকেট এখন যতখানি মাঠের ততখানি যেন কম্পিউটারের। অ্যানালিস্টদের কম্পিউটারে থাকে কোটি কোটি বলের ডাটা, ক্রিকেটারদের শক্তিমত্তা থেকে দুর্বলতা। প্রতিটা দলের সঙ্গে অ্যানালিস্ট থাকাটাই সময়ের চাহিদা। সময়ের চাহিদা মেনেই এনসিএলে প্রথমবারের মতো অ্যানালিস্টের ব্যবহার করেছে বিসিবি। 4 ভেন্যুতে 4 জন অ্যানালিস্ট থাকেন, তারাই পুরো ম্যাচ ফলো করেন। ক্রিকেটার, কোচ, সর্বোপরি টিম ম্যানেজমেন্টকে সাহায্য করেন। ন্যাশনাল টিমে বা অন্যান্যভাবে যে সফটওয়্যার ইউজ করে আমরাও সেম সফটওয়্যারটা ইউজ করতেছি এবং সেম ওয়েতে আমরা ডাটাগুলো কালেক্ট করতেছি, যাতে ন্যাশনাল পর্যায়ে যে ন্যাশনাল লিগ এটা 4 দিনের এর যে ফুল ডাটাবেসটা যেন আমাদের কাছে থাকে এবং আমরা যেন ফার্দার অ্যানালিসিসের জন্য এই ডাটাগুলো প্রপার ইউটিলাইজ করতে পারি।
এনসিএল এর যে কোনো ম্যাচের আগেই টপ ক্রিকেটারদের ভিডিও প্রতিপক্ষ টিম ম্যানেজমেন্টকে সরবরাহ করেন অ্যানালিস্টরা। শুধু তাই না, ম্যাচের সেরা ইনিংস, সেরা স্পেল কিংবা মজার ঘটনা সবকিছুই বিসিবির পেজে আপলোড করা হয়। যেসব ক্রিকেটার ব্যর্থ হচ্ছেন তারাও চাইলে ব্যর্থতার কারণ খুঁজতে পারবেন। সফটওয়্যারটা এইভাবে ডিজাইন করা যাতে আমরা খুব সহজে জাস্ট ওয়ান ক্লিকে আমরা তার কোন ডট বলগুলো বা কোন বলগুলো বিট হয়েছে এগুলো আমরা সহজে এগুলো সর্ট আউট করতে পারি। ম্যাক্সিমাম টিমের কোচই হচ্ছে ম্যাচের আগে আমাদেরকে অপোনেন্ট যা টিমের খেলা থাকে তাদের ভিডিও বা ভালো প্লেয়ারগুলো, সাপোজ অমিতের ভিডিওগুলো চাচ্ছিল তার অপোনেন্ট। প্রথমবারের আয়োজন দেখে অনেক ক্রিকেটারের কাছেই ব্যাপারটা নতুন, তবে অ্যানালিস্টের বিশ্বাস সময় যত গড়াবে ক্রিকেটারদের আগ্রহ বাড়বে। ইন্টারাকশনটা একটু হয়তোবা কম, যা অনেকে হয়তোবা এটা জানে না, কিছু কিছু কোচ বা প্লেয়াররা জানে, বাট সব প্লেয়াররাও এখনও হয়তোবা ওইভাবে কোঅপারেট বা যে ধরনের ইন্টিগ্রেটেড হওয়া উচিত ছিল সেইভাবে হয়তোবা হয় নাই। যে এনগেজমেন্টটা আর একটু বেশি হলে হয়তোবা এটা আরও ভালো হইতো। আপাতত 4 ভেন্যুতে 4 জন অ্যানালিস্ট থাকলেও আগামী দিনে সবগুলো দলের সাথেই একজন করে অ্যানালিস্ট দেওয়ার ইচ্ছে আছে ক্রিকেট বোর্ডের। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা। এনসিএলে এখন পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক ব্যাটার অমিত হাসান। সাদা পোশাকের ক্রিকেটের দুর্দান্ত অমিতের গড় 50-এরও বেশি। তবুও জাতীয় দলের সুযোগ পাওয়া না পাওয়াকে নির্বাচকদের হাতেই ছেড়ে দিচ্ছেন অমিত। খুলনায় সহকর্মী আফনান পিয়ালকে শুনিয়েছেন ক্রিকেটার হওয়ার উত্থান পতনের গল্প। সেরার সাথেই যেন অমিত হাসানের সন্ধি। ডাবল সেঞ্চুরির পর সেঞ্চুরি, টানা 2 ম্যাচেই ম্যাচ সেরা, রান স্কোরারের তালিকায়ও টপ। বড় ভাইকে দেখে ক্রিকেটে আসা, ঢাকা মেট্রো থেকে অনূর্ধ্ব 16-18 দাপিয়ে অনূর্ধ্ব 17-19-এর জাতীয় দল। এখন পর্যন্ত শুনে সব ঠিকঠাক মনে হলেও গল্পটা আলাদা। যুব বিশ্বকাপ জয়ী ব্যাচের সদস্য, কিন্তু বিশ্বকাপ খেলা হয়নি, তাই অন্যরা যখন লাইমলাইটে, অমিত আড়ালে। এনসিএল এ সুযোগ মেলে, সেখান থেকেই শুরু অমিতের রোলার কোস্টার রাইড। আমি ওয়ার্ল্ড কাপ খেলতে পারিনি, কিন্তু তারপরে 2019 থেকে ফার্স্ট ক্লাস ক্রিকেট শুরু হয়েছে, তো এখন অবধি আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে। সিলেট ফার্স্ট ক্লাস খেলার জন্য সুযোগ দিয়েছে 2019 সালে, যেটা আমার জন্য খুবই বড় প্রাপ্তি ছিল অ্যাজ এ আন্ডার-19 প্লেয়ার হিসেবে। অমিতকে প্রপার টেস্ট ব্যাটার আখ্যা দিয়েছেন অনেকেই। যার সাথে শেষ 5 বছর ধরে কাজ করেন সেই রাজিন সালেও এই দলে। এই কথার জলজ্যান্ত প্রমাণ প্রথম শ্রেণীতে 50-এর বেশি গড়। কোনো ধরনের জোর জবরদস্তি না, বাজে বলের জন্য অমিত সারাদিনও অপেক্ষা করতে রাজি। আমি সবসময় আমার প্রসেসে থাকতে পছন্দ করি, আর খেলাটাকে চেষ্টা করি আস্তে আস্তে গুছিয়ে নেওয়ার। আপনার প্রসেসটা কি? আমার প্রসেসটা হলো অ্যাজ ইউজুয়াল, আমি ফার্স্টে যখন ব্যাটিংয়ে যাই তখন 10-15টা বল দেখি, তারপরে। সম্প্রতি নাজমুল হোসেন শান্তর ইনজুরিতে স্কোয়াডে শাহাদাত হোসেন দীপু। অফ ফর্মে থাকা দীপু কেন দলে, অমিত কেন নয়? ক্রিকেট পাড়ায় এই আলোচনাও চলমান। এই আলোচনার অংশ হতে অমিতের বড্ড আপত্তি। এটা একান্তই সিলেক্টরদের কাছে, কারণ আমি এখন আপাতত এনসিএল খেলতেছি, আরও 2টা ম্যাচ বাকি আছে, তো আপাতত ওইখানেই ফোকাস দিচ্ছি। এখন পর্যন্ত 5 ম্যাচে 567 রান করে ফেলেছেন অমিত। এখনো 2 ম্যাচ আছে। যেমন উড়ন্ত ফর্মে আছেন, এবারের এনসিএলে তার উইলো থেকে 1000 রান আসাও অসম্ভব না। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা। কলসিন্দুর স্কুলকে বলা হয় নারী ফুটবলের আতুর ঘর। এখনকার জাতীয় নারী ফুটবল দলে নিয়মিত খেলছেন 6 জন। নতুন খেলোয়াড় তৈরিতেও বেশ মনোযোগী স্কুলটি। দলের কোচ প্রতিদিন নিয়ম করে খেলোয়াড়দের সঙ্গে ঘাম ছড়ান ময়মনসিংহের পাহাড় ঘেঁষা স্কুলের মাঠে। ধোবাউড়ার কলসিন্দুর স্কুল ঘুরে এসেছেন সহকর্মী তাজনুর ইসলাম, সঙ্গে ছিলেন আরেক সহকর্মী সাগর ফরাজি, আর ছবি তুলেছেন নাহিদ হোসেন। 30 অক্টোবর সাফ ফুটবলের ফাইনালে নেপালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বাংলাদেশ। দেশের জন্য আবারও সম্মান বয়ে আনলেন নারী ফুটবলাররা। এই দলের নিয়মিত খেলোয়াড়ের মধ্যে 6 জন আছেন একই গ্রামের।
ময়মনসিংহ শহর থেকে 61 কিলোমিটার দূরে পাহাড় ঘেঁষা সবুজ সুন্দর এই গ্রামের নাম কলসিন্দুর। সাফজয়ী দলের তহুরা শামসুন্নাহার সানজিদারা বড় হয়েছেন এখানকার আলো হাওয়ায়। ফুটবল বদলে দিয়েছে যে গ্রামের ভাগ্য। বিকাল ৩টা বাজলেই প্রতিদিন নিয়ম করে মাঠে হাজির হয় শিউলি আজিম আর মারিয়া মান্দাদের অনুজরা। কলসিন্দুর স্কুল এখন তৈরি করছে ফুটবলের নতুন প্রজন্ম। তুমি বড় হয়ে আসলে কি হইতে চাও? খেলার মতন খেলার প্লেয়ার হতে চাই। আমার ভালো লাগে, বড় ফুরার মতন আমি খেলতে চাই জাতীয় টিমে। ওরা ভালো করে শিখেছে, তাই জন্য আমরাও চেষ্টা করব শেখার জন্য। অন্য যে কোনো পেশাদার ক্লাবের মতোই কোচের অধীনে চলে তাদের প্রশিক্ষণ। আনাড়ি থেকে পেশাদার হয়ে ওঠার আপ্রাণ চেষ্টা তাদের। ওয়ার্মআপের পরে আমরা 1 টাচ করলাম, 2 টাচ, তারপরে একটু গেম খেললাম। আমাদের আজকের প্র্যাকটিস এগুলো। তহুরাফু সানজিদাফু তারাও এই স্কুলে খেলছে, তাই তারা প্লেয়ার হয়েছে। তাদের মতো আমরা খেলে প্লেয়ার হতে চাই। কোচ বলছেন ইচ্ছা আর প্রচেষ্টার কোনো ঘাটতি নেই খুদে এই ফুটবলারদের। অভাব যা তা হচ্ছে সুযোগ সুবিধার। আমরা আসলে যারা ওই তৃণমূল নিয়ে কাজ করি, আমরা হলো ওই ফুটবলের যে বেসিকটা আছে, আমরা ফুটবলের বেসিকটা শিখাই দিই। প্রথম যখন আমি এই লাইনে আসছি তখন আসলে ভালোবাসা থেকেই আসছি, আর এখন হলো আমার প্রফেশন, আমার এটাই পেশা। আমি আর হলো দেখা গেছে যে বিভিন্ন টিমে আমি দেখে বিপিএলও টিম নিয়ে কাজ করি। এই কোচ আর খেলোয়াড়দেরও রয়েছে অভিভাবক, যাকে কলসিন্দুরের সব ফুটবলার ডাকেন মা বলে। সেই মালারানী সরকার জানালেন খেলার মাঠের নবীন এই মেয়েরা স্বপ্ন দেখাচ্ছে কলসিন্দুরকে। আমরা শুধু ওদেরকে সহযোগিতা করেছি, স্বপ্ন দেখাইছি। আর বাংলাদেশের যখন বিভিন্ন টুর্নামেন্ট হয়, বিভিন্ন স্টেডিয়ামে আমি যাই, কারণ ওরা আমি দেখি কি মাঠে গিয়ে ওরা তাকায় দেখে আমি গেছি না। মা আসলে যেমন খুশি হয় না, মা মনে করেন মেয়ে বাড়িতে মা আসলে ছেলে মেয়ে খুশি হয়ে যায়, আমি মাঠে গেলে ওরা খুশি। এবং আমি ওদেরকে সবসময় স্বপ্ন দেখাই, তোমরা ভালো খেলো, একসময় তোমাদের পরিচয় আমরা পরিচিত হব। তো সেটাই সত্য হয়েছে। এখন কলসিন্দুরকে সবাই চিনে। কলসিন্দুর মানেই নারী ফুটবল, নারী ফুটবল মানেই কলসিন্দুর। জাতীয় নারী ফুটবল দলের সদস্যদের সুযোগ সুবিধা আরও বৃদ্ধির পরামর্শ তার। চোখের সামনে স্বপ্ন বেড়ে উঠছে। এই স্কুল মাঠে ফুটবল খেলেই তহুরা সানজিদারা খেলছেন বিশ্বমঞ্চে। আজকের এই নবীন শিক্ষার্থী প্রতিনিধি হতে চান লাল সবুজের। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ধোবাউড়া, ময়মনসিংহ। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হয়েছেন স্বাধীন বাংলা ফুটবল দলের ক্যাপ্টেন জাকারিয়া পিন্টু। তার আগে নিজের প্রিয় ক্লাব মোহামেডানে গার্ড অব অনার পাওয়া গেছে। শেষবারের মতো এই ফুটবল আইকনকে দেখতে ছুটে আসেন ক্রীড়াঙ্গনের সর্বস্তরের মানুষ। বাফুফেতে তার স্মৃতি অমর করে রাখার উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি বাফুফে সভাপতি তাবিত আওয়ালের। শেষবারের মতো নিজের প্রিয় আঙিনায় স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। তাকে শেষ নজর দেখতে মোহামেডান ক্লাব প্রাঙ্গণে ছুটে আসেন সতীর্থ, অনুজ ও ভক্তরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান বিভিন্ন ক্লাব, ফেডারেশন ও ক্রীড়াঙ্গনের সর্বস্তরের মানুষ। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়কের বিদায়টা হয় রাজসিকভাবেই। গার্ড অব অনারে দেয়া হয় রাষ্ট্রীয় সম্মান। জাকারিয়া পিন্টু একটা ব্যক্তি নয়, নিজেই একটা প্রতিষ্ঠান। এই ধরনের ব্যক্তিকে হারিয়ে জাতি আজ শোকাহত। আমরা আশা করব তার যেই খেলার প্রতি যে তার ভালোবাসা, এই জিনিসটা যদি আমরা সবাই ধরে রাখতে পারি তাহলেই তাকে মূল্যায়ন করা হবে। ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের রক্ষণভাগের অতন্দ্র প্রহরী, চীনের দেওয়ালের মতো ছিল তার ভূমিকা। অনেকবার এই ক্লাবকে লিগ চ্যাম্পিয়ন করিয়েছেন। একটা জিনিস আমি বলতে চাই, এবং উদাহরণস্বরূপ আজকের দিনে ক্রীড়াবিদদের জন্য এটা আমার পক্ষ থেকে তাদের কাছে একটা বার্তা, যে পিন্টু ভাইকে দেখো, তা একটা জীবনে কোনো স্পট নাই। মোহামেডান ক্লাবে জানাজা শেষে এই কিংবদন্তি ফুটবলারের মরদেহ নিয়ে যাওয়া হয় বাংলাদেশ ফুটবল ফেডারেশনে। জানাজায় উপস্থিত হয়ে জাকারিয়া পিন্টুর স্মৃতি অমর করে রাখার প্রতিশ্রুতি বাফুফে সভাপতির। এরকম সংস্কৃতি আমি শিওর আগেও ছিল, আর বর্তমানে আমরা কী ধরনের সংস্কৃতি পালন করতে যাচ্ছি এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত আমি আমার এক্সিকিউটিভ কমিটির মাধ্যমে এবং মিনিস্ট্রির সাথে আলোচনা করেই আমি উত্তর দিতে পারছি। প্রেস ক্লাবে আরও একটি জানাজা শেষে সর্বস্তরের ভালোবাসায় সিক্ত হয়ে ঢাকার বুদ্ধিজীবী কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হন জাকারিয়া পিন্টু।
মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা। উয়েফা নেশনস লিগে লিখটেনস্টাইনকে 3-1 গোলে হারিয়ে রেকর্ড করল ফুটবল ইতিহাসের সবচেয়ে বাজে জাতীয় দল খ্যাত সান মারিনো। 34 বছর পর কোনো প্রতিপক্ষের মাঠে জয় পেল তারা। সেই সঙ্গে এই প্রথম কোনো এক ম্যাচে 3 গোল করেছেন দলটির ফুটবলাররা। এই জয়ে নেশনস লিগের ডি গ্রুপ থেকে সি গ্রুপে উঠে এলো সান মারিনো। সব মিলিয়ে নিজেদের ইতিহাসে তৃতীয় জয় পেয়েছে ফিফা র্যাঙ্কিংয়ে 210 নম্বরে থাকা সান মারিনো। অপেক্ষার প্রহর কতটা দীর্ঘ হলে এমন আনন্দ উল্লাসে মাতা যায় তা হয়তো সবচেয়ে বেশি ভালো জেনে থাকবেন সান মারিনো ফুটবল দলের সমর্থকরা। দেশটির পুরো ফুটবল ইতিহাসে যাদের জয়ের সংখ্যা দুদিন আগ পর্যন্ত ছিল কেবল 2টি, সেই সংখ্যাটাই এখন 3। সেই সাথে গড়েছে রেকর্ডও। বলা হয় সান মারিনো ফুটবল ইতিহাসের সবচাইতে বাজে দল। পারফরম্যান্সের বিবেচনায় ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থানও 210। সর্বপ্রথম তারা জয় পেয়েছিল 2004 সালে, যেখানে তাদের প্রতিপক্ষ ছিল লিখটেনস্টাইন। এরপর আরও একটি জয়ের মুখ দেখতে তারা অপেক্ষা করেছে 20 বছর। গত সেপ্টেম্বরে সেই লিখটেনস্টাইনকে হারিয়েই দ্বিতীয়বারের মতো জয়ের আনন্দে মেতে উঠেছিল সান মারিনো। কিন্তু প্রতিপক্ষের মাঠে অধরা জয়ের দেখা পাচ্ছিল না দলটি। অবশেষে নেশনস লিগের ম্যাচে কপাল খুলেছে সান মারিনোর। 210 ম্যাচ আর 34 বছর পর চিরচেনা প্রতিপক্ষ লিখটেনস্টাইনের মাঠে জয় পেয়ে রেকর্ড গড়ল তারা। প্রথমবারের প্রতিপক্ষের মাঠেই জয়ের নতুন ইতিহাস লিখল সান মারিনো। একই সাথে এবারই প্রথম কোনো দলের বিপক্ষে এক ম্যাচে 3 গোল করতে পেরেছে সান মারিনো। শুধু কি তাই, 3-1 গোলের জয়ের ফল সাথে সাথেই পেয়ে গেছে তারা। উয়েফা নেশনস লিগের গ্রুপ ডি থেকে সি গ্রুপে উঠে এসেছে দলটি। নিঃসন্দেহে এই জয় বাড়তি অনুপ্রেরণা জুগিয়েছে সান মারিনোকে। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। 2025 সালে অনুষ্ঠিত হতে যাওয়া ব্রাজিল ফুটবল ফেডারেশন নির্বাচনে অংশগ্রহণ করবেন ব্রাজিলিয়ান লেজেন্ড রোনালদো। আর সভাপতি হলে সাবেক ক্লাব সতীর্থ পেপ গার্দিওলাকে ব্রাজিল কোচ বানাতে চান ফেনোমেনন, বলছেন জনপ্রিয় সংবাদ মাধ্যম স্পোর্তার কাছে। রোনালদো নির্বাচনে অংশগ্রহণ করলে চরম বিপাকে পড়বেন বর্তমান সভাপতি এমদালদো রদ্রিগুয়েজ। 2002 বিশ্বকাপ ফাইনাল 60 মিনিট পার হয়েছে, কিন্তু জার্মানির রক্ষণ ভাঙতে পারছে না ব্রাজিল। অবশেষে 67 ও 79 মিনিটে জোড়া গোল করে ব্রাজিলকে পঞ্চম আর সবশেষ বিশ্বকাপ ট্রফিটা এনে দিয়েছিলেন রোনালদো নাজোরিও। ন্যাড়ামাথার এই কিংবদন্তি ব্রাজিলিয়ান কেবল এই ম্যাচে নয়, অসংখ্যবার হয়েছেন ব্রাজিলের ত্রাতা। সেই রোনালদো আবারও হতে চান ব্রাজিল দলের ত্রাণকর্তা। না, অবসর ভেঙে মাঠে ফিরছেন না তিনি, তবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি হয়ে ব্রাজিল জাতীয় দলকে নতুন করে সাজাতে চান, ফিরিয়ে দিতে চান পুরনো চেহারা। 2022 বিশ্বকাপের পর থেকে ধুঁকছে ব্রাজিল ফুটবল দল। কোচ তিতে চাকরি ছাড়ার পর একাধিক কোচ বদলেছে, কিন্তু ব্রাজিলের ভাগ্য ফেরেনি। কোপা আমেরিকার ব্যর্থতার পর দারিভাল জুনিয়রের অধীনে বিশ্বকাপ বাছাই পর্বে ধুঁকছে সেলেসাওরা। ব্রাজিলের এই বেহাল দশার জন্য দায়ী করা হয় ফেডারেশন সভাপতি রদ্রিগেজকে। ফেডারেশনের অন্তর্কোন্দলের জন্য কথা দিয়েও শেষ পর্যন্ত ব্রাজিলের কোচের দায়িত্ব নেননি কার্লো অ্যাঞ্চেলোত্তি। জনপ্রিয় সংবাদ মাধ্যম স্পোর্টস বলছে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিও এবার হতে চান ব্রাজিল ফুটবল ফেডারেশন সভাপতি। নির্বাচনে জয় পেলে জনপ্রিয় স্প্যানিশ কোচ ও সাবেক সতীর্থ পেপ গার্দিওলাকে ব্রাজিল কোচের দায়িত্ব দিতে চান রোনালদো। ব্রাজিল ফুটবল ফেডারেশন বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে 2026 সালের মার্চে, তবে সিভিএফ এর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে 2025 সালে। ব্রাজিলের গণমাধ্যম বলছেন রোনালদো নির্বাচনে অংশগ্রহণ করলে বিপাকে পড়বেন আবারও সভাপতি হতে আগ্রহী রদ্রিগেজ। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।